আচ্ছা, ব্লাডার বা মূত্রাশয় বলতে আমাদের মাথায় কি আসে? সাধারণত আমরা ভাবি এটা স্রেফ একটা স্টোরেজ ব্যাগ, তাই না? কিন্তু ব্যাপারটা যদি তার চেয়েও অনেক বেশি জটিল আর আধুনিক হয়, কি হবে যদি বলি এটি আসলে শরীরের একটি অত্যাধুনিক সেন্সরি সিস্টেম? চলুন আজকের এই বিশ্লেষণে এই বিষয়টারই গভীরে যাওয়া যাক। কখনো কি মনে হয়েছে শরীর ঠিক কিভাবে কোন মুহূর্তে বুঝতে পারে যে এখন বাথরুমে যাওয়া দরকার? এই যে একটা তাগিদ অনুভব করা, এই অনুভূতিটা আসলে কোথা থেকে জন্মায়? আসলে এর উত্তরটা কিন্তু শুধু ব্লাডার ভরে গেছে এত সহজ নয়। আসল রহস্যটা লুকিয়ে আছে ব্লাডারের ভেতরেই একটা বিশেষ অত্যন্ত সংবেদনশীল জায়গাটা অনেকটা কন্ট্রোল রুম বা কমান্ড সেন্টারের মতো কাজ করে। তো প্রথমত চলুন ব্লাডারের সেই গোপন সেন্সরটার সাথে পরিচিত হই। এটা এমন একটা অংশ যা প্রায়ই আমাদের নজর এড়িয়ে যায়, কিন্তু আমাদের শরীরকে সচল রাখতে এর ভূমিকা অমচেম। আর এই গোপন সেন্সরটার নাম হলো ব্লাডার ট্রাইগন। এটা হলো ব্লাডারের ঠিক নিচের দিকে থাকা একটা মসৃণ ত্রিভুজের মতো এলাকা। দুটো ইউরেটার যেখান দিয়ে ব্লাডারে ঢোকে আর ইউরেথ্রা যেখান থেকে শুরু হয়, ঠিক তার মাঝখানে এর অবস্থান। বলা যেতে পারে আমাদের ইউরিনারি সিস্টেমের আসল নায়ক কিন্তু এই ট্রাইগনই, মানে ব্লাডারের প্রধান সংবেদী কেন্দ্র। এখন প্রশ্ন হলো, এই ছোট্ট টিস্যুর টুকরোটা কেন এত স্পেশাল? কি আছে এতে যা একে ব্লাডারের বাকি অংশ থেকে একদম আলাদা করে তুলেছে? চলুন সেটাই দেখি। এখানে পার্থক্যগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ব্লাডারের ওপরের অংশ, যেটাকে ডোম বলা হয়, সেটা বেশ পুরু আর কুচকানো, কিন্তু তার তুলনায় ট্রাইগন একদম মসৃণ আর পাতলা। তবে সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ পার্থক্যটা হলো ট্রাইগনের সংবেদী স্নায়ু বা সেন্সরি নার্ভের ঘনত্ব অন্য যে কোনো অংশের চেয়ে অনেক অনেক বেশি। এর মানে কি দাঁড়ালো? মানে হলো ট্রাইগনের এই দেয়ালটা প্রায় প্রসারণশীল নয়, বরং এটা একটা টানটান করে রাখা ড্রামের চামড়ার মতো কাজ করে। ফলে কি হয়, ব্লাডার যখন অল্প একটু ভরতে শুরু করে, সেই সামান্য চাপ সরাসরি এর মধ্যে থাকা নার্ভগুলোর ওপর এসে পড়ে, আর এভাবেই ব্লাডার পূর্ণ হওয়ার একদম প্রথম সিগন্যালটাও এটা ধরে ফেলতে পারে। বুঝতেই পারছেন, এটা সাধারণ কোনো টিস্যু নয়, এটা একটা হাইলি সেন্সিটিভ কমান্ড সেন্টার। এবার চলুন আরেকটু গভীরে যাই, দেখি সেই জটিল স্নায়ুজালের ভেতরের খবরটা যা এই ট্রাইগনকে এতটা অসাধারণ সংবেদনশীলতা দিয়েছে। এখানে প্রধানত 3 ধরনের সেন্সরি নার্ভ বা সংবেদী স্নায়ু আছে। প্রথমটা মেকানোসেন্সিটিভ এ ডেল্টা ফাইবার, যেটা ব্লাডার ভরার স্বাভাবিক অনুভূতিটা আমাদের দেয়। এরপর আসে পলিমডাল সি ফাইবার, এগুলো ব্যথা বা খুব জরুরি অবস্থার সিগন্যাল পাঠায়। আর সবশেষে আছে সাইলেন্ট অ্যাফারেন্স, যেগুলো সাধারণত চুপচাপ থাকে, কিন্তু কোনো ইনফ্লামেশন বা আঘাত পেলে তবেই সক্রিয় হয়ে ওঠে। আচ্ছা, এখানে একটা শব্দ কিন্তু বারবার আসছে, অ্যাফারেন্ট নার্ভ। জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এগুলো হলো সেই সব নার্ভ যারা শরীরের বিভিন্ন অংশ থেকে সিগন্যাল বা সংকেত বয়ে নিয়ে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, মানে স্পাইনাল কর্ড আর ব্রেনে পৌঁছে দেয়। এই ছবিটা দেখলে বোঝা যাবে এই নার্ভগুলো ঠিক কোথায় থাকে। দেখুন, এগুলো ব্ল্যাডারের একদম পাতলা আস্তরণের ঠিক নিচে, এমনকি ভেতরের কোষগুলোর খুব কাছাকাছি এসে শেষ হয়। এই অবস্থানের কারণেই এরা ব্ল্যাডারের ভেতরের যে কোনো পরিবর্তন খুব দ্রুত আর সহজে টের পেয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? এই যে স্নায়ুগুলো, এরা শারীরিক চাপ বা স্ট্রেচকে কিভাবে মস্তিষ্কের বোঝার মতো একটা বার্তায় বদলে দেয়? এর উত্তরটা লুকিয়ে আছে একটা দারুণ মলিকিউলার কনভারসেশনে, মানে আণবিক কথোপকথনে। পুরো প্রক্রিয়াটাকে আমরা একটা ডোরবেল সিস্টেমের সাথে তুলনা করতে পারি। ব্যাপারটা কিভাবে কাজ করে? যখন ব্ল্যাডার ভরতে থাকে, ট্রাইগনের কোষগুলো টানটান হয়। এই টানের ফলে কোষ থেকে এটিপি নামে একটা রাসায়নিক সিগন্যাল বেরিয়ে আসে। এই এটিপি তখন কাছাকাছি থাকা স্নায়ুর P2X3 রিসেপ্টরে গিয়ে ঠিক যেন একটা ডোরবেল বাজায়। আর যেই না বেল বাজল, সঙ্গে সঙ্গে নার্ভটা মস্তিষ্কে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠিয়ে দেয়, আর তখনই আমাদের মনে হয় ব্ল্যাডারটা ভরে গেছে। এই সিস্টেমে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, যেমন PSG2 রিসেপ্টর, যা প্রথম চাপটা অনুভব করে, আর P2X3 হলো সেই ডোরবেলটা। আরেকটা মজার রিসেপ্টর হলো TRPV1, যেটা অনেকটা বিপদ সংকেত বা অ্যালার্মের মতো কাজ করে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই TRPV রিসেপ্টর ঝালমরিচের মধ্যে থাকা ক্যাপসাইসিন দিয়েও সক্রিয় হতে পারে। আর এই কারণে কিন্তু ঝাল বা কিছু বিশেষ খাবার খেলে অনেক সময় ব্ল্যাডারে অস্বস্তি বা জ্বালা করে। এই যে এত সুন্দর একটা সিস্টেম, এটা যখন ঠিকঠাক কাজ করে তখন তো সব দারুণ, কিন্তু যখন সিগন্যালগুলোতেই গড়বড় হয়ে যায় তখন কি হয়? ব্লাডারের অনেক সাধারণ সমস্যার শুরু কিন্তু এখান থেকেই। ধরুন ইনফেকশন, ইনফ্ল্যামেশন বা কোনো আঘাতের কারণে, কিংবা ওভার অ্যাক্টিভ ব্ল্যাডার বা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিসের মতো ক্রনিক সমস্যার ফলে এই স্নায়ুগুলো অতি সংবেদনশীল হয়ে পড়ে।
তখন অবস্থাটা এমন হয় যেন ওই ডোরবেলটা কেউ ক্রমাগত বাজিয়েই চলেছে, আর ফলস্বরূপ ঘন ঘন বাথরুমে যাওয়ার তাগিদ বা ব্যথা অনুভব করা। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে ওভার অ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে যে ওষুধগুলো ওই P2X3 মানে আমাদের ডোরবেল রিসেপ্টরটাকে ব্লক করে দেয়, সেগুলো প্রস্রাবের হার প্রায় 40% পর্যন্ত কমিয়ে আনতে পারে। ভাবা যায়, প্রায় 40%। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, আর এটা প্রমাণ করে যে এই সিগন্যাল পাঠানোর পথেই আসল সমস্যাটা লুকিয়ে থাকে। এই যে এত কিছু আমরা জানলাম, এই গভীর জ্ঞানটাই কিন্তু এখন কাজে লাগানো হচ্ছে। চলুন দেখি কিভাবে ট্রাইগনের এই সংবেদী কেন্দ্রকে টার্গেট করে নতুন প্রজন্মের চিকিৎসার পথ খোলা হচ্ছে। এখন মূলত 3টে প্রধান পথ নিয়ে কাজ হচ্ছে। 1. মুখে খাওয়ার ওষুধ, যা ওই P2X3 আর TRP রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়। 2. ইন্ট্রাভেসিক্যাল থেরাপি, মানে বোটুলিনাম টক্সিনের মতো ওষুধ ইনজেকশনের মাধ্যমে সরাসরি ব্লাডারে দিয়ে স্নায়ুগুলোকে শান্ত করা। আর 3 নম্বরটা হলো নিউরোমডুলেশন, যেখানে বৈদ্যুতিক স্টিমুলেশন ব্যবহার করে মস্তিষ্কে যাওয়া ভুল সিগন্যালগুলোকে ঠিক করা হয়। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, ব্লাডারের ভেতরের এই ছোট্ট একটা ত্রিভুজ কি সত্যি লক্ষ লক্ষ মানুষের উন্নত আর সুস্থ জীবনযাপনের চাবিকাঠি হতে পারে? আমাদের আজকের এই বিশ্লেষণ থেকে যা বোঝা গেল, তাতে মনে হচ্ছে আমরা সত্যি ব্লাডারের সমস্যা সমাধানের এক নতুন দিগন্তের সামনে দাঁড়িয়ে আছি।